আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা খুব ভালো আছো। তোমাদের ফিনান্স ব্যাংকিং ও বিমা এর 8ম ক্লাসে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা পড়ব বৈদেশিক বিনিময় নিয়ে। আচ্ছা, তো দেখা যাক আর কি কি টপিকগুলো আছে এর আন্ডারে। যে টপিকগুলো আছে সেগুলো হলো বৈদেশিক বিনিময় হারের ধারণা, তারপর এটা কিভাবে নির্ধারণ করা হয়, বিদেশে অর্থ প্রেরণ, ফ্যাক্টরিং ও ফোরফেইটিং বৈদেশিক বিনিময় পদ্ধতি। আচ্ছা, তো বৈদেশিক বিনিময় ও বৈদেশিক মুদ্রা এগুলো নিয়ে আজকে আমরা পড়ালেখা করবো, ঠিক আছে? আচ্ছা, তো এর আগে তোমাদের একটা ছোট্ট কনসেপ্ট আমি দিতে চাই যে আসলে বৈদেশিক বলতে কী বোঝায়। আচ্ছা, তো বৈদেশিক বলতে বোঝায় যে বাহিরের কিছু, মানে দেশের বাহিরে। ফাইন, বৈদেশিক বুঝলাম। এবার তাহলে বৈদেশিক মুদ্রা কি? বৈদেশিক মুদ্রা হলো দেশের টাকা বাদে অন্য সকল দেশের টাকাকে বলা হয় বৈদেশিক মুদ্রা। ক্লিয়ার কনসেপ্ট? ফাইন। তারপর দেখো বিনিময় কি? গিভ অ্যান্ড টেক। ওকে, আচ্ছা ফাইন। তো ক্লিয়ার কনসেপ্ট। আশা করি তোমরা ভাবতেছো যে ভাই এগুলো কী বলতেছে, এগুলো তো আমরা অলরেডি জানি। ফাইন, এটুকু জানলেই হবে। আমাদের বাকি কিছু আমরা এখন দেখে নিচ্ছি কি হচ্ছে। এখন বলা আছে যে বৈদেশিক বিনিময় সম্পর্কিত ধারণা ও বিনিময় হার নির্ধারণ। আচ্ছা, এর আন্ডারে কী কী কাজ আছে? তো এর আন্ডারে যা আছে, প্রথমে আছে যে তোমার বৈদেশিক বিনিময় কাকে বলে। অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে বৈদেশিক বিনিময় বলতে দেশি ও বিদেশি মুদ্রার বিনিময় হারকেও বোঝায়। আমাদের দেশের 1 টাকা দিয়ে বিদেশে যে পরিমাণ মুদ্রা ক্রয় করা হয় তাই বিনিময় হার। তার মানে বাংলাদেশের 1 টাকা অন্য দেশে সমান কত, সেটাকে বলা হয় কি? বিনিময় হার। ঠিক আছে? আচ্ছা, ধরো তোমার কাছে এখন 20 টাকা আছে। তো তোমার কাছে এখন 20 টাকা আছে, ফাইন। এখন ইউএসের $20 এটা কি সমপরিমাণ হবে কখনো? না, সমপরিমাণ হবে না। ঠিক আছে? তো ইউএসের $1 বাংলাদেশে কিন্তু সেটা 95 টাকা। ওকে, তো এটাকে বলা হয় কি? বিনিময় হার। যে এক এক দেশের কারেন্সির সাথে আরেক দেশের কারেন্সির কি যে হারটা, সেটাকে বলা হয় কি? বিনিময় হার। আচ্ছা, তারপর বলা আছে যে আমাদের দেশের, আচ্ছা আমরা এটা পড়েছি, অন্য দেশের মুদ্রার অধিকারে রূপান্তরিত করার উপায় ও পদ্ধতিকে বৈদেশিক বিনিময় নামে অভিহিত করা হয়। আচ্ছা, অন্য দেশের মুদ্রার অধিকারে রূপান্তর, এই কথাটার মানে কি? এই কথাটার মানে হলো এই যে আমরা বাংলাদেশি 20 টাকাকে ইউএসের ডলারে কনভার্ট করতেছি, তা ওইটা কি ওই দেশের কারেন্সিতে কি করতেছি আমরা? যে অধিকারটা আছে ওই দেশের কারেন্সির, সেটাতে আমরা কি করতেছি? রূপান্তর করতেছি। এটাকে বলা হয় কি? বৈদেশিক বিনিময়। আচ্ছা, তারপর যেটা আছে সেটা হলো কি? বৈদেশিক বিনিময় সম্পর্কিত ধারণা ও বিনিময় হার নির্ধারণ। আচ্ছা আচ্ছা এটাই আমাদের মেন টপিক, এটা নিয়ে আমরা আলোচনা করতেছি। এর মধ্যে যেটা আছে বৈদেশিক বিনিময় মোটামুটিভাবে 4টি বিষয়ের সাথে সম্পর্কিত। কয়টি বিষয়? 4টি। এক হলো এটি বিদেশ হতে অর্জিত মুদ্রার সমষ্টি। আচ্ছা, আমরা যেহেতু বলেই নিচ্ছি যে বৈদেশিক মুদ্রা হলো কি যে দেশ বাদে অন্য সকল দেশের মুদ্রা কি? বৈদেশিক মুদ্রা। আচ্ছা, তাহলে এটা দ্বারা ইজিলি আমরা বুঝতে পারতেছি না যে বিদেশ হতে অর্জিত মুদ্রার সমষ্টি, রাইট? যে টাকা বাদে অন্য সকল কারেন্সি কি যে আমরা অর্জন করতেছি সেটা সমষ্টি। ওকে, তারপর যেটা আছে সেটা হলো কি? এটি দেশি মুদ্রার সাথে বিদেশি মুদ্রার বিনিময়। ওকে ফাইন, তাহলে দেশি মুদ্রার সাথে বিদেশি মুদ্রার কি? বিনিময়। ওই যে আমার দেশের 1 টাকা ওই দেশের ডলার, তো এটার সাথে আমি বিনিময় করতেছি যে আমি 20 টাকা দিয়ে ওই দেশে কত ডলার, বা ডলার হবে না সেন্ট হবে, কত ডলার আমি বা কত সেন্ট আমি রূপান্তর করতে পারতেছি, রাইট? তারপর হলো কি? এটি বিদেশের অর্থ প্রেরণের পদ্ধতিসমূহের সমাহারে। ঠিক আছে? সমাহার বলতে কি বোঝায়? সমাহার বলতে বোঝায় যে হারটা কত। এখন বাংলাদেশের যে টাকার হার, এটা আমেরিকাতে কত? আমেরিকার 1 টাকা যেমন বাংলাদেশে 95 টাকা, যে এটার কি? সমাহার। ঠিক আছে? অর্থ প্রেরণ কি? তুমি যদি এখন ধরো তুমি এখন 2000 টাকা পাঠাবা, 2000 টাকা পাঠাবা কাকে? তোমার ইউএসএর একটা ফ্রেন্ডকে। আচ্ছা, ইউএসএ বাদ, তোমরা বারবার বলবো যে ভাইয়া শুধু ইউএসএ নিয়ে কথা বলে। আচ্ছা, আমরা ইন্ডিয়াতে পাঠাই। কিসে পাঠাবো? ইন্ডিয়াতে। আচ্ছা, ইন্ডিয়াতে পাঠাচ্ছি, কত টাকা পাঠাবো? 2000 টাকা। এখন তোমরা বলো তো 2000 টাকায় কি যাবে? না, 2000 টাকা যাবে না। এই টাকায় কি কনভার্ট করে ইন্ডিয়ান রুপিতে কনভার্ট করে
তার কাছে টাকাটা যাবে, এটাকে বলা হয় কি সমাহার। তারপর এটি বিদেশি পাওনার নিষ্পত্তির পণ্য, ঠিক আছে। এটা দ্বারা বোঝায় যে বিদেশের কেউ যদি তোমার কাছে টাকা পায় তো বৈদেশিক বিনিময়ের মাধ্যমে কি তুমি সেই টাকাটা পাওনাটা পরিশোধ করতে পারবা, এবং তুমি যদি টাকা পাও কারোর কাছ থেকে সেই দেনাটাও কি তোমার শোধ হয়ে যাবে, সরি সেই পাওনাটাও কি তোমার শোধ হয়ে যাবে। তারপর দেখা যাচ্ছে যে বাংলাদেশের অর্থনীতিতে বৈদেশিক বিনিময়ের গুরুত্ব, বাংলাদেশের অর্থনীতিতে বৈদেশিক বিনিময়ের যে গুরুত্ব বাড়িয়ে বলার অপেক্ষা রাখে না, কারণ আমাদের দেশের জাতীয় অর্থনীতিতে এর গুরুত্ব অনস্বীকার্য। প্রত্যেকটা দেশের জন্য বৈদেশিক যে বিনিময়ের যে রিজার্ভ, যে বৈদেশিক মুদ্রার যে রিজার্ভ, এটা খুবই গুরুত্বপূর্ণ। এখন বাংলাদেশে একটা ক্রাইসিস চলতেছে, তাই না? এই ক্রাইসিসটা কেন? কারণ বৈদেশিক রিজার্ভটা আস্তে আস্তে কমতেছে। বৈদেশিক মুদ্রার যে রিজার্ভটা কমবে ততই কি বাংলাদেশের আরও কী হবে, বাংলাদেশের আরও ক্ষতি হতে পারে। বাট আমরা কিন্তু এনাফ বৈদেশিক মুদ্রা নিয়ে রাখছি, অলরেডি আমাদের রিজার্ভে আছে। তার যদিও এটা কমতেছে, এটা আসলে ভালো সাইন না, বাট উই হোপ যে আসলে কি এই টাইমটা আমরা ইজিলি রিকভার করে নিতে পারবো, ঠিক আছে। তো আমাদের দেখো, তুমি যখন আন্তর্জাতিক বাণিজ্য করবা, আন্তর্জাতিক যখন তুমি বাণিজ্য করবা, তো সেক্ষেত্রে কি তোমার অবশ্যই বৈদেশিক মুদ্রা দরকার। না হলে কি তুমি একজন বাহিরের দেশের লোক, তুমি একজন ইন্ডিয়া লোকের সাথে কি ট্রেড করতে পারবা, ব্যবসা বাণিজ্য করতে পারবা? অবশ্যই না। তো এই জন্য কি তোমার বৈদেশিক বিনিময় দরকার বা বৈদেশিক মুদ্রা দরকার। তারপর বিদেশের অর্থ প্রাপ্তি। আচ্ছা, ওই যে আমি বিদেশের অর্থ প্রাপ্তি করতে করতে কি আমার বৈদেশিক মুদ্রার যে রিজার্ভ সেটা বাড়াচ্ছি, আর এটা বাড়ালে কি বিশ্বে বাংলাদেশের বা দেশের একটা কি সুনাম বাড়ে, এবং বাংলাদেশের যে কারেন্সি রেট সেটারও কি ভ্যালু বাড়তে থাকে, ঠিক আছে। তারপর আন্তর্জাতিক বিনিয়োগ। এখন তুমি আন্তর্জাতিকে যদি বিনিয়োগ করো, ইন্টারন্যাশনালি যদি বিনিয়োগ করো, কিসের মাধ্যমে করবা, কিসের দরকার হবে তোমার? অবশ্যই বৈদেশিক মুদ্রা দরকার হবে। এই বৈদেশিক মুদ্রার মাধ্যমে তুমি আন্তর্জাতিকে বিনিয়োগ করতে পারবা। তারপর লভ্যাংশ গ্রহণ ও প্রদান, ফাইন, তুমি ইজিলি কি লভ্যাংশ গ্রহণ এবং প্রদান করতে পারবে। তারপর অন্যান্য লেনদেন, তো এছাড়া কি লাভ লোকসান ছাড়াও কি তুমি অন্য ধরনের লেনদেন করতে পারবা। ওই যে পেমেন্টের ক্ষেত্রে তুমি কি ইজিলি পেমেন্ট করতে পারবা, রাইট? তোমার কাছে যদি ডলার থাকে তুমি ইজিলি কি বাইরের কিছু একটা পারচেস করতে পারবা, বা তোমার কাছে টাকা থাকলে ওটা কি তুমি ইজিলি কনভার্ট করতে পারবা ডলারে, দেন তুমি কি করতে পারবা, অন্যান্য লেনদেন করতে পারবা। তো এখানে আমরা আলোচনা করলাম যে জাতীয় অর্থনীতিতে এর গুরুত্ব কী। তো এই সবগুলো কি কম বেশি জাতীয় অর্থনীতিতে গুরুত্ব রাখে, এবং কেন রাখে সেটা নিয়ে আমরা আলোচনা করেছি। আশা করি তোমরা বুঝে গেছো। এবার নিজেকে প্রশ্ন করো যে এই যে কোর্স করতেছো, এই যে পড়তেছো তোমরা, এটাতে তোমাদের গুরুত্বটা কি, বা এই কোর্সের গুরুত্বটা তোমাদের কাছে কি, তোমাদের কেমন লাগছে? অবশ্যই তোমাদের কীভাবে তোমাদের এইচএসসির জন্য এটা কতটা ইম্পর্টেন্ট, ফাইন। তো এইভাবেই যখন তুমি এই টপিকটা বুঝবা, ইজিলি কি তোমার মাথায় কাজ করবে, ফাইন। তো এইভাবে তোমরা সবগুলো কি প্র্যাকটিক্যাল নলেজের অনুযায়ী তোমরা কি তোমাদের সকল বিষয়গুলো মাথায় নিয়ে নাও, দেখবা পড়ালেখা আরও ইন্টারেস্টিং লাগবে, ফাইন। আচ্ছা, তারপর আমরা নেক্সট টপিকে চলে যাই। নেক্সট টপিকে বলা আছে যে বৈদেশিক বিনিময় হার। আমরা আগেই বলেছি যে এক দেশের টাকা এবং অন্য দেশের টাকার যে একটা অধিকার বা যে একটা রেট, সেটাকে বলা হয় কি বৈদেশিক বিনিময় হার। এবার আমরা একটু সংজ্ঞায় ফিরি, বইয়ের সংজ্ঞায় কী বলা আছে যে এক দেশের এক একক মুদ্রা অন্য একটি দেশের যে পরিমাণ মুদ্রা বা স্বর্ণ ক্রয় করতে সক্ষম তাকে বৈদেশিক বিনিময় হার বলে। মানে এক দেশের এক একক টাকা অন্য দেশের কত টাকা ক্রয় করতে সক্ষম তাকে বলা হয় কি বৈদেশিক বিনিময় হার। আচ্ছা, তারপর বিনিময় হারের ওঠানামার কারণসমূহ, বৈদেশিক বিনিময় হারের যে ওঠানামার কারণগুলো আছে সেগুলো আমরা একটু দেখে নিব। প্রথমে আছে কি ব্যবসায়িক অবস্থান পরিবর্তন। আচ্ছা, যদি আমদানি রপ্তানির পরিমাণের সাথে বিনিময়ের হারের ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে, আমরা জানি কি আমদানি রপ্তানির সাথে কি বিনিময় হারের ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। আচ্ছা, আমদানি অপেক্ষা রপ্তানির পরিমাণ বেশি হলে মুদ্রার চাহিদা বৃদ্ধি পায়, ঠিক আছে। এটা একটু লিখে নাও তোমরা, এটা খুবই গুরুত্বপূর্ণ লাইন। কি বললাম যে আমদানি চাইতে আমার রপ্তানি কি হচ্ছে বেশি হচ্ছে, তাহলে কি আমার মুদ্রা চাহিদা বাড়বে। তারপর বিনিময় হারও কি সে দেশের অনুকূলে পরিবর্তিত হয়, আর আমদানির পরিমাণ রপ্তানির পরিমাণের অপেক্ষা বেশি হলে বিপরীত ফল ঘটে। তখন কি হয়, মুদ্রার চাহিদা কমে যায়।
তো এটা তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে যে কখন আমার বৈদেশিক বিনিময় হার উঠানামা করে। তার মানে ব্যাপারটা বুঝতে পারতেছো যে আমদানি যখন আমার রপ্তানি যেতে বেশি হবে তখন কি আমার চাহিদা, মুদ্রার চাহিদা বৃদ্ধি পাবে, মুদ্রার দামটাও বেড়ে যাবে। তারপর কিন্তু যখন আমার রপ্তানি বেশি হবে তখন কি আমার আমদানির পরিমাণ কমে যাবে, তখন কি এটার একদম বিপরীত সিচুয়েশনটা ক্রিয়েট হবে। আচ্ছা, তো এখানে দেখতে পাচ্ছ যে মুদ্রা সরবরাহ বৃদ্ধি পায় এবং চাহিদা অপরিবর্তিত থাকলে বিনিময় হার সেই দেশের প্রতিকূলে পরিবর্তিত হয়। মানে যে দেশের ক্ষেত্রে ওই দেশের ক্ষেত্রে কি তার প্রতিকূলে থাকে। ব্যাপারটা প্রতিকূলে থাকলে কি হয় যে তুমি ইজিলি তোমার নিজের যে প্রতিকূলে থাকলে আমরা, আচ্ছা ধরো তোমার প্রতিকূলে যদি তোমার এখন সিচুয়েশন থাকে তুমি যে কোনো কিছু করতে পারবে, ফাইন। তো এরকম যদি যে দেশের প্রতিকূলে থাকবে ব্যাপারটা কিন্তু, আচ্ছা সরি, প্রতিকূলে থাকলে তোমার কাছে কি ইজিলি করা সম্ভব না, যদি অনুকূলে থাকে তাহলে কি তোমার কাছে ইজিলি করা ওইটা সম্ভব। তো এই যে তুমি অনুকূলে থাকলে তুমি কি বৈদেশিক বিনিময় হারটা কি তোমার নিজের নিয়ন্ত্রণে রাখতে পারবা, দ্যাটস ইট, ফাইন। তাহলে আমরা বুঝতে পারতেছি ব্যবসায়িক অবস্থার পরিবর্তনের মাধ্যমে কি বৈদেশিক বিনিময়ের হার উঠানামা করে। আচ্ছা, তারপরে টপিকে চলে যাই। তারপরে টপিক আছে মূলধনের গতিবিধি। আচ্ছা, সম্পদশালী জাতিসমূহ গরিব দেশসমূহকে আর্থিক সাহায্য সুবিধা প্রদান করে থাকে যা সর্বজনীন বিদিত। আচ্ছা ফাইন, ঋণ ও ক্ষয়রাতি সাহায্যের মারফত এক জাতি আরেক জাতিকে সাহায্য করে থাকে। আচ্ছা দেখো, দেশ ঋণ ও ক্ষয়ের বিনিময়ের সাথে অনুকূলে। আচ্ছা দেখো, তোমার এখানে বলা আছে যে দেশে মুদ্রার চাহিদা কমে যায় এবং বিনিময় হার প্রতিকূল পরিবর্তিত হয়। ব্যাংক, আচ্ছা ফাইন, সরি, আচ্ছা সরি, তো এখান থেকে আবার শুরু করছি। সেটা হলো কি, দেখো যখন যে দেশ ঋণ ও ক্ষয়রাতি সাহায্য পায় বিনিময় হার সেই দেশের অনুকূলে এবং সাহায্যকারী দেশের প্রতিকূলে চলে যায়। যে দেশটা কি পাচ্ছে, ঋণ এবং সাহায্য পাচ্ছে, তাদের বিনিময় হারটা কি তাদের অনুকূলে চলে আসে, আর যে দেশটা সাহায্য করে তাদের প্রতিকূলে চলে যায়। তারপর শেয়ার বাজারের প্রভাব, বিদেশি ঋণ ও তার সুদ পরিশোধকালে এবং বিদেশি সিকিউরিটি খরিদ করার সময় বিনিময় হারের উপর এর প্রভাব পড়ে। সে সময় বিদেশি মুদ্রার চাহিদা বৃদ্ধি পায়। আচ্ছা, কখন বৃদ্ধি পাচ্ছে, যখন আমার কি হচ্ছে, বিদেশি সিকিউরিটি খরিদ করার সময় বিনিময় হারের উপর এর প্রভাব পড়ে, সে সময় কি, তার মানে দেখো সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হলো কি বিদেশি ঋণ ও তার সুদ পরিশোধকালে, বিদেশি ঋণ এবং তার সুদ পরিশোধকালে যদি বিদেশি সিকিউরিটি খরিদ করার সময় বিনিময় হারের কি হবে, ওঠানামা হবে। আচ্ছা, সে সময় বিদেশি মুদ্রার চাহিদা বৃদ্ধি পায়, ফলে বিনিময় হারও বিদেশের অনুকূলে চলে যায়। যখন তুমি কি, যখন তাদের অনুকূলে চলে যাচ্ছে, তাদের কি অনুকূলে চলে যাচ্ছে, বিদেশের অনুকূলে চলে যাচ্ছে, তাহলে কি এটা কি আমাদের আন্ডারে থাকছে, আমাদের আন্ডারে থাকছে না। তার মানে বোঝা যাচ্ছে কি যে যখন বিদেশি ঋণ ও তার সুদ পরিশোধকালে এবং বিদেশি সিকিউরিটি খরিদ করার সময় বিনিময় হারের উপর এর প্রভাব পড়ে, ঠিক আছে। তার মানে কি তুমি কি শোধ করতেছো, বিদেশি ঋণ আর সুদ পরিশোধ করতেছো, তাহলে কি যা তাদের টাকা পরিশোধ করতেছো, অবশ্যই কি তাদের অনুকূলে কি ব্যাপারটা চলে যাবে। তো এটা আমি একদম সহজ করে বলি, তাদের টাকা পে করতেছো, তাদের ডিমান্ড বেড়ে যাচ্ছে, ফাইন, ওকে। তারপর যেটা আছে সেটা হলো কি বৈদেশিক বিনিময় সম্পর্কিত ধারণা ও বিনিময় হার নির্ধারণ। আচ্ছা সরি, এটা আমাদের টপিক, আমরা এটাই পড়তেছি এতক্ষণ ধরে। এর মধ্যে যেটা আছে সেটা হলো ব্যাংক নীতি। ব্যাংক হার বৃদ্ধি করা হলে রপ্তানি বৃদ্ধি পায়, ফলে বিদেশ হতে মূলধনের আগমন ঘটে। যে দেশের ব্যাংক হার বৃদ্ধি পায় সেই দেশের মুদ্রার চাহিদাও বিদেশে বৃদ্ধি পায়। আচ্ছা, আমরা এখানে দেখতে পাচ্ছি যে দেশের ব্যাংক হার বৃদ্ধি পায় সে দেশের মুদ্রার চাহিদাও কি বিদেশে বৃদ্ধি পায়। ব্যাংক হার কম হলে আমদানি বৃদ্ধি পায় এবং দেশের ভেতরে হতে বিদেশি মূলধন চলে যায়। আচ্ছা দেখো, ব্যাপারটা আরেকটু গুছায় বলি, তোমার দেশে কি হচ্ছে, আমদানি বেশি হচ্ছে, তাহলে তুমি আমদানি কীভাবে করতেছো, তোমার বৈদেশিক মুদ্রা দিয়ে। তো বৈদেশিক মুদ্রাগুলো কি চলে যাচ্ছে কি বাহিরের দেশে বা বিদেশে চলে যাচ্ছে, তাহলে কি তোমার কি হচ্ছে, তোমার বৈদেশিক মুদ্রার মানটা আস্তে আস্তে কী হবে, কমে যাবে। তো এটাকে বলা হচ্ছে কি ব্যাংক নীতি। ব্যাংক নীতি কিসের মাধ্যমে, গুরুত্বপূর্ণ লাইন হচ্ছে ব্যাংক হার বৃদ্ধি করা হলে, মানে ব্যাংক হারে যে একটা পরিবর্তন আছে সেটার মাধ্যমে কি তোমার
বৈদেশিক বিনিময় বা বৈদেশিক বিনিময় হারের ওঠানামা করে। এই যে তুমি আমদানি বেশি হচ্ছে, বৈদেশিক বিনিময়ের হার কমে যাচ্ছে, রপ্তানি বেশি হচ্ছে, বৈদেশিক বিনিময় হার কী হচ্ছে, বেড়ে যাচ্ছে। অ্যাজ সিম্পল। আচ্ছা, তারপরে টপিকটা হচ্ছে মুদ্রার অবস্থা। মুদ্রার অপচয় ঘটে তা দেশের বাইরে চলে যেতে পারে এবং এমত অবস্থায় বিবিধ দেশ হতে দেশের ভিতরে মূলধনের আগমন ঘটে না। আচ্ছা, তাই বিনিময় হারের অবনতি ঘটে, মুদ্রার মূল্যের উন্নতি হলে বিপরীত ফল পাওয়া যায়। আচ্ছা দেখো, এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি কি, আমার মুদ্রার অপচয় ঘটলে, ফাইন। আচ্ছা, আমি সহজভাবে বলছি, ধরো তোমার কাছে এখন টাকা আছে, 10,000 টাকা আছে, এটা যদি তুমি এখন বাহিরে পাঠায় দাও, তাহলে কি ওইটার মান তোমার কাছে এখানে আর উৎপন্ন হচ্ছে না, বাট তুমি কি টাকাটা অলরেডি পাঠাই দিছো। তখন যেটা কি হবে, যে তোমার টাকার মানটা তার কাছে কমে যাবে, কারণ তুমি এই টাকাটা বারবার পাঠিয়ে দিচ্ছ। এই জন্য বলে না যে মানি লন্ডারিং বা টাকা যখন পাচার করা হয় তখন কিন্তু কি আস্তে আস্তে টাকার মানটা কমতে থাকে। ঠিক আছে, তো এটা দ্বারা আমরা বুঝতে পারলাম কি, যে এই যে মুদ্রার অপচয় ঘটলে তা দেশের বাইরে চলে যেতে পারে এবং এমন অবস্থায় বিদেশ হতে দেশের ভিতরে মূলধনের আগমন আর ঘটবে না। মানে তুমি টাকা পাচার করতেছো, বাট এই দেশে কি আর টাকা পাঠাচ্ছ না, তাহলে কি তোমার দেশের টাকার ভ্যালু কমে যাবে। বাট এখন যদি এটা উল্টা হয়, তাহলে কি টাকার মানটা আবারও বৃদ্ধি পেতে পারে। তারপর আছে আর্থসামাজিক ও রাজনৈতিক স্থিতিশীলতা। দেশের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক স্থিতিশীলতা বিপন্ন হলে তা বিনিময় হারের উপর প্রতিকূল প্রভাব বিস্তার করে। আচ্ছা, তোমার যদি এখন দেশের সামাজিক রাজনৈতিক অবস্থা ভালো না থাকে, তাহলে অন্য দেশের মানুষজন তোমার সাথে কি ট্রেড করতে আগ্রহী হবে না। তাহলে কি হবে, তোমার বৈদেশিক বিনিময় এটা কমে যাবে। এটা কমার মাধ্যমে কি তোমার বৈদেশিক বিনিময় যে হার, সেটাও অলরেডি কি কমে যাবে অটোমেটিকলি। তো ব্যাপারটা আমি আবার বলবো, আচ্ছা তোমরা উত্তর দিতে পারবে না, তারপরে আমি আবারও বলছি, ঠিক আছে, তোমাদের মনের ভাষা পড়ে নিলাম। আচ্ছা, ব্যাপারটা হলো কি, যে আমার এখন দেশের অবস্থা ভালো চলতেছে না, রাজনৈতিক মন্দা চলছে এবং কি হচ্ছে সামাজিক অবস্থাও ভালো চলছে না। তো এখন কি কোন একটা বায়ার, মানে বাহির দেশের বায়ার, সে কি আমাদের দেশে আসবে না। সে ভাবে যে না, এখন যাওয়াটা ঠিক হবে না, আমরা পরে যাব। বাট এই যে পার্টিকুলার সময়টা, এই যে আমার এখন খারাপ অবস্থা চলতেছে, এখন যে আমার বায়ার আসতেছে না, প্রোডাক্ট কিনতে আসতেছে না, তাহলে কি আমার বৈদেশিক বিনিময় কমে যাচ্ছে। তার সাথে সাথে কি আমার বৈদেশিক বিনিময় হারটাও, মানে আমার টাকার মানটাও কি আস্তে আস্তে কমে যাবে। ফাইন, আশা করি তোমরা বুঝতে পেরেছো ব্যাপারটা খুবই ইজি। এগুলো আসলে ব্যাপারটা কি, যে আমাদের প্র্যাকটিক্যাল নলেজগুলোই আমি যে তোমাদের মাঝে উপস্থাপন করতেছি। ঠিক আছে, তোমরা একটু মনোযোগ দিয়ে পড়লেই আশা করি পারবে। দেখো, সরকারি নীতি। কোনো দেশের সরকার প্রয়োজন মনে করলে অন্যান্য দেশের মুদ্রার সাথে নিজ দেশের মুদ্রার বিনিময় হার পরিবর্তন করতে পারে। সরকারি নীতি অনুযায়ী বিনিময় হার বাড়াতেও পারে, কমাতেও পারে। তার মানে কি, সরকারের ইচ্ছা হলে সরকার কি যুক্তিসঙ্গতভাবে সেটা কি করতে পারে, পরিবর্তন, যে হারটা আছে সেটা কি পরিবর্তন করতে পারে। ফাইন। তারপর আছে বৈদেশিক মুদ্রার ফটকা ব্যবসায়। আচ্ছা, দেশের অভ্যন্তরে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বৈদেশিক মুদ্রার অবাঞ্ছিত ফটকা ব্যবসায় নিয়োজিত হলে তাদের এরূপ কার্যালয় বৈদেশিক বিনিময় হারের উপর প্রভাব বিস্তার করে। আচ্ছা, ফটকার নামটা শুনতে কেমন লাগে না, যে আচ্ছা এটা কি। আচ্ছা, তোমরা অনেকেই এটা বুঝো যে আসলে ফটকাটা কি, আর অনেকেই বুঝো না। তো ফটকা বলতে বুঝে যারা ফ্রড টাইপের লোক। তো অনেকেই কি ফ্রড টাইপের কাজ করে থাকে, যেমন অনেকজনের থেকে অ্যাডভান্স পেমেন্ট নেয়, অ্যাডভান্স পেমেন্ট নেওয়ার পরেও তোমার কি হয়, সে টাকাটা তার কি পারচেজ যে ঘুষটা থাকে সেটা কি আর পাঠায় না, যে পণ্যটা থাকে সেটা পাঠায় না। তারা কি কাইন্ড অফ ফটকা ব্যবসায়ী। তো তাদের জন্য কিন্তু বাংলাদেশের বা দেশের একটা সুনাম অক্ষুণ্ণ হয়। এখন দেখো, যে দেশে এই ধরনের ফটকা ব্যবসায়ী আছে, সে দেশে কি আমি কোনো সময় ইনভেস্ট করবো? অফকোর্স নট। তো তাদের জন্য কিন্তু কি হয়, বিনিময় হারটার হ্রাস বৃদ্ধি হয়। তোমরা আসলে এটা বুঝতে পেরেছো। ফাইন, বাট নেক্সটে যাই আমরা। নেক্সটে বলা আছে যে বৈদেশিক বিনিময়, আচ্ছা সরি মূল্যস্তরের তারতম্য। দুটি দেশের অভ্যন্তরীণ মূল্যস্তরের পার্থক্য বিরাজ করলে কিংবা হ্রাস বৃদ্ধি ঘটলে উভয় দেশেরই বিনিময় হার প্রভাবিত হয়। তাহলে কি বলছে এখানে, যে অভ্যন্তরীণ মূল্যস্তরের পার্থক্য, যদি এটা কি অভ্যন্তরীণ মূল্যস্তরের পার্থক্য থাকে, তাহলে কি হয়, বিনিময়ের হারটাও প্রভাবিত হয় এবং মূল্যস্তরের পরিবর্তনের সাথে সাথে কি বিনিময় হারেরও পরিবর্তন হয়। তাহলে কি আমরা দেখতে পাচ্ছি যে মূল্যস্তরের সাথে বিনিময় হারের কি একটা কোরিলেশন আছে। ঠিক আছে, তারপর আছে কি শিল্পোন্নয়নের পরিবেশ। এখন যে দেশ যতটা শিল্প উন্নয়নে এগিয়ে, সেই দেশে কি আমার অলরেডি কি অনেকজন ইনভেস্ট করবে, অনেক বায়ার যাবে ওইখানে বাহির থেকে, তাহলে তাদের কি বিনিময় হারটাও বাড়বে। ফাইন। আচ্ছা, এটা খুব ছোট করে বুঝাই দিলাম, কারণ এটা তোমরা অলরেডি গেস করে ফেলছো। তারপর দেখো প্রাকৃতিক অবস্থা। এখন যে দেশ প্রাকৃতিকভাবে ভালো না,
ঠিক আছে, 2 দিন পর পর ঝড় হয়, বৃষ্টি হয়, ফসল নষ্ট হয়ে যায়, এগুলো হয় সেগুলো হয়, সে দেশে কি আমার কি ভালো মতো পণ্য উৎপাদন করে দিতে পারবে? ধরো তুমি একটা বায়ার, তুমি আমার কাছে অর্ডার করলে, আমি এখন বাংলাদেশ না, আমি সরি আমি এখন ইন্ডিয়াতে আছি, তো তুমি থাকো বাংলাদেশে, ফাইন, তো তুমি আমার কি বায়ার, তো তুমি এখন কি করছো, আমাকে বলছো যে ভাই আমার এখন 30 মণ চাল লাগবে ধরো, বাট আমি কি হইলো, আমি যে এরিয়া থাকি ওই এরিয়া কি খালি বৃষ্টি হয়, আমার ধান উৎপাদন করতে পারি না, তাহলে কি তুমি নেক্সট টাইম আর আমার থেকে অর্ডার করবা? তুমি আর নেক্সট টাইম ইন্ডিয়া থেকে অর্ডার করবা? কখনোই করবে না। তো তুমি যেটা অর্ডার করতে চাচ্ছ সেটা ওইখানে ভালো মতন হচ্ছে না বা আমাকে দিতে পারবে না, তাহলে কি আমি ওইখানে যাব? তো এই ধরনের যদি প্রাকৃতিক অবস্থা থাকে বা প্রতিকূল অবস্থা থাকে, তাহলে কি সেখানে আমার বিনিময় হারটা কমে যায়। আর যদি প্রাকৃতিক অবস্থা অনুকূলে থাকে, যে কোনো কিছু ইজিলি তারা প্রোভাইড করতে পারে অথবা তৈরি করতে পারে, তাহলে কি তাদের ক্ষেত্রে কি ইনভেস্টটাও বেশি হবে। ঠিক আছে, আচ্ছা আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। ফাইন, তারপর যেটা আছে সেটা হলো কি আন্তর্জাতিক ঘটনার প্রবাহ। এক দেশের সাথে অন্য দেশের যুদ্ধ বাঁধলে কিংবা দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কে অবনতি ঘটলে উভয় দেশেরই ক্ষতিগ্রস্ত হয় এবং এর ফলে বৈদেশিক বিনিময় হারের উপর প্রতিকূল প্রভাব পড়ে। আচ্ছা, যখন রাজনৈতিকভাবে তোমার দেশটা পুরো বিশ্বের মধ্যে, আচ্ছা আন্তর্জাতিক রাজনীতি বলতে কি বোঝায়, যে এক দেশের সাথে আরেক দেশের সম্পর্ক, রাজনৈতিক সম্পর্ক। ধরো এখন এক দেশে, তোমার দেশের সাথে অন্য একটা দেশের সম্পর্ক ভালো না, সে দেশের মধ্যে কি বিনিময় হবে? কখনোই হবে না। এতে কি হবে, এক দেশের সাথে ওই দেশের সাথে ওই দেশের কি হবে, ওই দেশের সাথে বিনিময় যে কার্যটা সেটা একদম অফ হয়ে যাবে। ধরো তুমি আর তোমার বন্ধুর মধ্যে ঝগড়া বাঁধলো, ঠিক আছে, এখন তোমাদের মধ্যে আগে খুবই ভালো কি একটা ব্যবসায়িক সম্পর্ক ছিল, সেটা কি এখন নষ্ট হয়ে যাবে? তো তোমার তার প্রোডাক্ট বিক্রি করতে পারতেছো না, তুমি তোমার প্রোডাক্ট বিক্রি করতে পারতেছো না, সে প্রোডাক্ট কিনতে পারতেছে না, তারও লস হচ্ছে, তোমার লস হচ্ছে, তাই না? তো এইভাবে কি তোমাদের দুইজনেরই টাকার ভ্যালুটা কমে যাচ্ছে। ঠিক আছে, তো এটাই ছিল যে আন্তর্জাতিক ঘটনা প্রবাহ। আবার সম্পর্ক ভালো হলে কি হবে, বেচাকেনা বাড়বে দুইজনেরই। ফাইন, এটাই। আচ্ছা, তারপর অন্যান্য কারণ, এবং অন্যান্য কারণের মাধ্যমে কিন্তু তোমার কি হয়, বিনিময় হারটা কমে যায়। বর্তমানে বাংলাদেশের বিনিময় হার অধিক হওয়ার কারণসমূহের মধ্যে মুদ্রা সরবরাহের মারাত্মক আধিক্য, বিদেশ রপ্তানির পরিমাণ হ্রাস, আমদানি বৃদ্ধি, বাংলাদেশের মুদ্রার চাহিদা ঘাটতি ও বৈদেশিক মুদ্রার চাহিদা বৃদ্ধি এবং রাজনৈতিক গোলযোগ ও অর্থনৈতিক স্থিতিশীলতার অভাব অন্যতম। তার মানে আমাদের যে বিনিময় হারটা অধিক হচ্ছে, বিনিময় হার অধিক বলতে বোঝাচ্ছে কি আমাদের টাকার মানটা কমে যাচ্ছে, বাট বিনিময় যে আমরা করতেছি ওইটার ভ্যালুটা কি বাড়তেছে। তো এটাকে বলা হয় কি বিনিময় হার অধিক। তো এই যে আমাদের যে এইখানে যে এই ম্যাটারগুলো আছে, এই ম্যাটারগুলোর কারণে কিন্তু এই কাজগুলো হচ্ছে, যেগুলো কি অন্যান্য কারণের আন্ডারে চলে যাবে। তো আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। ফাইন, তো এইবার যেটা আছে সেটা হলো কি বিদেশে অর্থ প্রেরণ। আচ্ছা ফাইন, তো দেখো বিদেশে অর্থ প্রেরণ আমরা যখন থেকে শুরু করছি এই কোর্সটা, তখন থেকে কি আমরা একটা কথাই বলতেছি যে বিদেশে টাকা পাঠাবো, বিদেশে টাকা পাঠাবো। তো তোমার এখন কি বিদেশে টাকা পাঠাতে হলে কি করতে হয়, কমার্শিয়াল ব্যাংকের মাধ্যমে তোমাকে এক দেশ থেকে আরেক দেশে টাকা পাঠাতে হয়। দেখি আমরা এখানে কি লেখা আছে, এখানে বলা আছে যে প্রত্যেক দেশেরই তার আপন মুদ্রা রয়েছে, কিন্তু অপর দেশে সেই মুদ্রা গ্রহণযোগ্য নয়। সো কী করতে হয়, সেই জন্য কী করতে হয় যে টাকার কারেন্সিটা চেঞ্জ করতে হয়, যে এখন রেট কত চলতেছে, এক দেশের টাকা আরেক দেশের সাথে কতটা রিলেটেড। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে কি আমার আগে টাকাটা এক্সচেঞ্জ করতে হবে, তাই না? তো এক দেশের টাকা কিন্তু আরেক দেশে চলে না। তো এই যে তোমার টাকাটা কী করতে হচ্ছে, টাকাটা ওই টাকায় কনভার্ট করতে হচ্ছে, ওই কারেন্সিতে কনভার্ট করে তারপর প্রেরণ করতে হচ্ছে। এইভাবে কিন্তু বিদেশে তুমি অর্থ প্রেরণ করতে পারো। আচ্ছা, তো এইখানে দেখো ঢাকার একজন ব্যবসায়ী নিউ ইয়র্কে বা লন্ডনে অবস্থিত তার পাওনাদারকে নিম্নোক্ত পদ্ধতির সাহায্যে অর্থ প্রেরণ করতে পারে। এখানে 4টা অপশন আছে কি, ব্যাংক ড্রাফট, বিনিময় বিল, তার যোগে অর্থ প্রেরণ, ডাক যোগে অর্থ প্রেরণ। তাহলে এই 4টার মাধ্যমে কি করতে পারতেছো, তুমি টাকা পে করতে পারতেছো। কাকে, তোমার বিদেশের যে পাওনাদার আছে তাকে। ঠিক আছে, কি বললাম, ব্যাংক ড্রাফট, বিনিময় বিল, তার যোগে অর্থ প্রেরণ, ডাকযোগ অর্থ প্রেরণ। আচ্ছা, এবার একটা নৈবেদিক আছে, নৈবেদিকটা আশা করি তোমরা উত্তর দিতে পারবে। নৈবেদিকটা কী বলা আছে দেখো তো, বলা আছে যে বাংলাদেশের বৈদেশিক বিনিময় নিয়ন্ত্রণের দায়িত্বকার। ঠিক আছে, বাংলাদেশের বৈদেশিক বিনিময়ের দায়িত্ব হলো বাণিজ্যিক ব্যাংকের,
কারণ বাণিজ্যিক ব্যাংক কী করে, বৈদেশিক বিনিময় নিয়ে সকল কাজ কী করে, যত কাজ আছে সকল কাজ কি দেখাশোনা করে থাকে। তারপর যেটা আছে সেটা হলো কি ফ্যাক্টরিং এবং ফোরফাইটিং। আচ্ছা, ফ্যাক্টরিং আর ফোরফাইটিং কি, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। এটা আমরা একটু ধীরে সুস্থে থ্রুলি পড়ব। দেখো, রফতানিকারক একজন বৈদেশিক ক্রেতার নিকট থেকে অর্থপ্রাপ্তির নিশ্চয়তা রূপ, কি বলছে, অর্থপ্রাপ্তির নিশ্চয়তা রূপ বৈদেশিক বিনিময় বিল, প্রাপ্য বিল বা চালানি রসিদ পেলে পণ্য রফতানি করে থাকে। আচ্ছা, এখন তুমি যদি কাউকে পণ্য পাঠাতে চাও তো সে কি তোমাকে টাকা দিয়ে পণ্য কিনবে, তাই না? বাট অনেক ক্ষেত্রে দেখা যায় কি যে টাকা পরে নাও কিন্তু পণ্যটাকে পাঠিয়ে দিতে হয়। বাট তুমি কীভাবে বুঝবা যে আমি যে টাকাটা পরে পাঠাই, কীভাবে বুঝবা যে আসলে সে রিলায়েবল, সে আমাকে পরে টাকা পাঠিয়ে দিবে? তো এই জন্য তোমার নিশ্চয়তা স্বরূপ কী রাখতে হবে, বিনিময় বিল, প্রাপ্য বিল, চালানি রসিদ, এগুলো কি রাখতে হবে, যেন ইনকেস যদি ফ্রড টাইপের লোক হয় তখন যেন কি করতে পারো তুমি, এই যে তোমার যে রসিদগুলো আছে সেগুলো দেখিয়ে কি, সেগুলো দেখার মাধ্যমে তুমি তাদের কাছে কি কোনো একটা আদালতের কাছে কমপ্লেন করতে পারো এবং তোমার টাকাটা কি তুমি উঠায় নিতে পারো। তো এই জন্য কি নিশ্চয়তা স্বরূপ এই বিলগুলো বা এই রসিদগুলো দরকার পড়ে। তারপর দেখো এখানে বলা আছে যে আমদানিকারক পরিশোধ না করলে ব্যাংক নিজে পরিশোধের নিশ্চয়তা প্রদান করে। আচ্ছা, এই যে আমার প্রাপ্য বিল, বিনিময় বিল, এগুলো কিন্তু কারা করে থাকে, এগুলো অনুমোদন কারা দিয়ে থাকে, এগুলোর অনুমোদন দিয়ে থাকে ব্যাংক। তো এই যে আমি বললাম যে আদালতের কাছে বলতে পারো, বা এখানে আদালতটা হলো ব্যাংক, যে ব্যাংকের কাছে তুমি বললা যে এই যে দেখেন আপনি এটা অনুমোদন দিয়েছিলেন, সে আমার টাকা দেয় নাই, তো এখন আপনি কি আমাকে টাকা দিবেন, ঠিক আছে, এটাও কাহিনী। আচ্ছা, তো এই যে রফতানিকারকে এই নিশ্চয়তা প্রদত্ত বা বৈদেশিক বিনিময় বিল কিছুদিন পর্যন্ত হাতে রাখার পর নির্ধারিত তারিখের মূল্য পেয়ে থাকে। যদি কখনো কোনো রপ্তানিকারক নির্ধারিত সময়ের পূর্বে তার বিলের মূল্য পেতে চায় তাহলে সে তার নিজের দেশে কোনো ফ্যাক্টর ব্যাংক অথবা আর্থিক প্রতিষ্ঠানের নিকট যায় এবং উক্ত ফ্যাক্টর নির্ধারণ হারে বাট্টার বিনিময়ে রপ্তানিকারককে তার মূল্য পরিশোধ করে দেয়। আচ্ছা, এটা খুবই একটা বড় লাইন। দেখো, তুমি এই যে এইগুলো নিচ্ছ, এখন তোমার টাকা দরকার, বাট তোমার বাইরে এখন তোমাকে টাকা পাঠায় নাই, কিন্তু পাঠাবে, বাট তোমার টাকা দরকার এখন, তুমি এই জন্য কি ফ্যাক্টর ব্যাংকের কাছে গেছো, যা কি ডকুমেন্টগুলো শো করছো, তারপর যেটা হয়েছে সেটা হলো কি, তারপর সেটা কি করছো, দেখো ব্যাংকের কাছে থেকে ফ্যাক্টর উক্ত বিলের পূর্ণ মূল্য আদায় করে নেয়, ঠিক আছে? যেটা করছে কি, যে তুমি বলছে আমার টাকা দরকার, এই যে আপনি বিনিময় বিলটা রাখেন, এটা আপনি অনুমোদন করছিলেন, বা একটা ফ্যাক্টর ব্যাংক আছে সেখানে যায় কি করছে, যে দেখাইছে যে বিনিময় বিলটা আমি একজন বায়ারের কাছে বিক্রি করছি, তো সেটা দেখানোর মাধ্যমে কি সে টাকাটা উঠায় নেয়। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ লাইন আছে, সেটা হলো কি, উল্লেখ্য যে ফ্যাক্টরিংয়ের ক্ষেত্রে বিলের আংশিক মূল্য পরিশোধ করা হয় বিধায় বাট্টার হার কম হয়ে থাকে। কী হয়েছে, বিলের আংশিক মূল্য পে করছে, এই জন্য কী হয়েছে, এটার বাট্টার হারটা কম। যদি কখনো আমদানিকারকের ব্যাংক মূল্য পরিশোধের অস্বীকৃত জানায় তাহলে ইন্টারন্যাশনাল ফ্যাক্টরিং অ্যাসোসিয়েশন অথবা IFA এর মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি করে। আচ্ছা, তো আমি এবার তোমাদের শর্ট করে বলি যে তুমি কি করছো, নিশ্চয়তা স্বরূপ বিনিময় বিল, তারপর চালানি রসিদ, এগুলো তুমি কি নিছো, নেওয়ার পর দেখলা যে ওইগুলোতে একটা ব্যাংক অনুমোদন করছে, আমদানিকারকের ব্যাংক। এখন তুমি কি করছো, তোমার টাকা দরকার, তুমি এখানে গেছো, ভাঙাইছো, এটা বলে ফ্যাক্টরিং, ফাইন। আচ্ছা, তারপর বলা আছে ফ্যাক্টরিংয়ের সুবিধা। তুমি ফ্যাক্টরিংয়ের সুবিধা দেখো, এখানে ফ্যাক্টরিং প্রতিষ্ঠান একজন রপ্তানিকারকের জন্য বৈদেশিক ঋণ, বিমাপত্র, দীর্ঘমেয়াদী ব্যাংক ঋণ, স্বল্পমেয়াদী ঋণ প্রভৃতির বিকল্প হিসেবে কাজ করে। এই সকল বিষয়গুলো উদ্ভিদপত্রের দায় পাশে প্রদর্শন করা হয়, কিন্তু ফ্যাক্টরিংয়ের সম্পত্তির পাশে প্রদর্শন করা হয় এবং রপ্তানিকারকের দায় এতে কম দেখানো যায়। তাছাড়া এটি ব্যাংক ঋণ বা বিমাপত্রের চেয়ে কম ব্যয়বহুল, ঠিক আছে? এটা আমার কি করছে, এটা আমি করতেছি কি, যে একজন রপ্তানিকারকের জন্য বৈদেশিক ঋণ যেগুলো কি উদ্ভিদপত্রের দায় পাশে এবং অন্যজনের জন্য কি উদ্ভিদপত্রের সম্পদ পাশে দেখাতে হয়, এটা হলো কি একটা সুবিধা। তারপর ফোরফাইটিং, আমরা ফ্যাক্টরিংটা বুঝেছি যে আমরা কেন করছিলাম, যে ওই যে আমার বিনিময় বিলটা আমি সেটা ভাঙ্গায় টাকা নিছি, ঠিক আছে? বাট এই ক্ষেত্রে কি, এই ক্ষেত্রে ফোরফাইটিং হলো ফোরফাইটারের কাজ। ফোরফাইটার হলো একটি ব্যাংক, তখন ছিল কি, তখন ছিল ফ্যাক্টর। এবার ব্যাংকের
গঠিত এক কোনো আর্থিক প্রতিষ্ঠান যা রপ্তানিকারকের জন্য মধ্যম মেয়াদী অর্থ সংস্থানের ব্যবস্থা করে থাকে, ফ্যাক্টরিংয়ের মতো ফোরফেটিংও রপ্তানিকারকের মূল অপ্রাপ্তিজনক ঝুঁকি মোকাবেলা করে, কিন্তু তাদেরকে মধ্যে মূল পার্থক্য হলো ফ্যাক্টরিং। আচ্ছা, মানে দুইটাই কি সেম কাজ, বাট একটা পার্থক্য হলো সেটা হলো কি ফ্যাক্টরিং। ফরফেটিংয়ের ক্ষেত্রে সম্পূর্ণ বিলের ঝুঁকি গ্রহণ করা হয়, ফলে ফরফেটিংয়ের বাট্টার হার ফ্যাক্টরিংয়ের চেয়ে বেশি হয়। আচ্ছা, আমরা কি শুনছিলাম বা কি পড়ছিলাম সেটা হলো ফ্যাক্টরিংয়ের ক্ষেত্রে কি আংশিক মূল্য, বাট এই ক্ষেত্রে কি ফুল ভ্যালুর টাকাটা কি রিস্ক নেওয়া হয়। ঠিক আছে, এবার আমরা যখন পার্থক্য দেখব তখন কি আমরা আরও ক্লিয়ার হয়ে যাব। তো চলো দেখে আসা যাক পার্থক্য। আচ্ছা, এই পার্থক্যটা প্রথমে শিরোনামটা হলো পরিমাণ, যে আসলে মেইন পার্থক্যটা কি। এখানে বলা আছে যে এক্ষেত্রে প্রাপ্য বিলের একটা অংশ বিক্রি করা হয়, প্রাপ্য বিলের অংশ বিক্রি করা হয় ফ্যাক্টরিংয়ে, বাট এক্ষেত্রে একটি নির্দিষ্ট লেনদেন হতে উদ্ভূত পুরো প্রাপ্য বিল বিক্রি করা হয়। কি বলা হয়? পুরো প্রাপ্য বিলটা। আচ্ছা, এখানে প্রাপ্য বিলটাকে ওই যে আমার বিনিময় বিল বা আমার জ্বালানি রসিদ এগুলো, ঠিক আছে, একটা বিক্রি করে আমি কি করছি, 1% বিক্রি করছি বা একটা পার্সেন্ট বিক্রি করছি, কোনটায়? সেটা হলো ফ্যাক্টরিংয়ের ক্ষেত্রে। আর ফোরফেটিংয়ের ক্ষেত্রে কী করছি, আমি পুরো প্রাপ্য বিলটাই বিক্রি করে দিচ্ছি। তারপর বলা আছে কি বাট্টার হার, এটাতে যেহেতু আংশিক তাহলে বাট্টার হারও নিম্ন হবে। এটাতে যেহেতু পূর্ণ বিল মানে সম্পূর্ণ বিল তাহলে বাট্টার হারও কি বেশি হবে। একটাতে নিম্ন হবে, একটাতে নিম্ন হবে আর এটাতে বেশি হবে। ফাইন। তারপর সময়। আচ্ছা, ফ্যাক্টরিংয়ে সাধারণত 90 দিন বা তার চেয়ে কম সময়ে বিল ক্রয় করা হয়। ফোরফেটিংয়ের ক্ষেত্রে সাধারণত বিলের মেয়াদ 90 দিনের বেশি হয়, সাধারণত 270 দিন থেকে 7 বছর পর্যন্ত মেয়াদি বিল বিক্রি করা হয়। তাহলে তোমার সময়টাকে অবশ্যই খাতায় টুকে রাখো। তারপর যেটা আছে সেটা হলো কি দুইটা পার্থক্য। প্রথমটা কি ঝুঁকি, একটা যেহেতু আংশিক বাট্টার হার কম তাই ঝুঁকিও কম, আর এটা কি সময় বেশি বাট্টার হারও বেশি তাই কি ঝুঁকিও বেশি। আচ্ছা, তারপর পণ্যের ধরন। সাধারণত পণ্যদ্রব্য ক্রয় বিক্রয় থেকে উদ্বৃত্ত বিল ফ্যাক্টরিং করা হয়। কি বললাম যে পণ্যদ্রব্য ক্রয় বিক্রয় থেকে উদ্বৃত্ত বিল ফ্যাক্টরিং করা হয়, বাট এখানে তোমার মূলধন জাতীয় ফ্যাক্টরিংয়ের ক্ষেত্রে কি যেগুলো ক্রয় বিক্রয় টাইপের, আবার তোমার ফোরফেটিংয়ের ক্ষেত্রে যেগুলো মূলধন জাতীয় বা বড় জাতীয় যে সম্পদগুলো আছে বা পণ্যগুলো আছে সেগুলো। আচ্ছা, তো হেজিং বলতে কি বোঝায়? হেজিং বলতে যেটা বোঝায় সেটা হলো কি মানে তোমার রিস্কটা ডাইভার্সিফিকেশন করা। তাহলে কি হবে? ভবিষ্যৎ ঝুঁকি হ্রাসের পদক্ষেপ। ঠিক আছে। আচ্ছা, ফাইন। আমরা একটু ব্যাক করি। আমাদের ফ্যাক্টরিং এবং ফোরফেটিং ছিল, এটাতে আমরা কি আসলে বুঝতে পেরেছি? আমি সহজভাবে তোমাদের বলি। ধরো একটা গল্প বলি তোমাদের। ধরো আমি একটা ব্যাংক, তুমি হলো একজন আমদানিকারক আর তোমার ফ্রেন্ড হলো একজন কি তোমার থেকে যে পণ্যটা কিনছে। ঠিক আছে। আচ্ছা দেখো, সরি, তুমি একজন মানে সেলার, তোমার ফ্রেন্ড হলো একজন বায়ার। ঠিক আছে, এটা খেয়াল করো। আমি একজন ব্যাংক। তো তুমি তোমার ফ্রেন্ডের থেকে কী করবা? সে থাকে এখন ইন্ডিয়াতে, তুমি থাকো বাংলাদেশে। তাকে তুমি পণ্য দিছো, কেন পণ্য দিছো? জ্বালানি রসিদ, বিনিময় বিল, এগুলো দেখার মাধ্যমে কেন? এগুলো কি দেখতে সুন্দর এই জন্য তুমি দিয়েছো? কখনোই না। এগুলোতে তোমার আমি একটা অ্যাপ্রুভাল দিছি, আমি ব্যাংক হিসেবে একটা অ্যাপ্রুভাল দিছি যে না, এই লোক ফ্রড না, এই লোক টাকা দিবে। ঠিক আছে। এখন তুমি ওই অ্যাপ্রুভালটা কি, ওই বিনিময় বিলটা পেয়েই কি তুমি পণ্যটা দিছো। এখন তোমার ইমিডিয়েটলি টাকা দরকার। তো এইবার তুমি আমার কাছে আসছো, তো এবারে তোমাকে আংশিক টাকা দিলাম বা আংশিক একটা পার্সেন্টেজ দিলাম, তাহলে কী হবে? ফ্যাক্টরিং। এখন যদি আমি তোমাকে পুরো টাকা দিই তাহলে কী হবে? সেটা হবে ফোরফেটিং। দ্যাটস সিম্পল। ওকে, যেহেতু সময় বেশি তাহলে রিস্ক বেশি, সময় কম তাহলে রিস্ক কম। দ্যাটস এনাফ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর এবার এই নৈবেদিক উত্তর দাও। আমি দিয়ে দিয়েছি অলরেডি। সেটা হলো কি ভবিষ্যৎ ঝুঁকি হ্রাসের পদক্ষেপ। এবার যেটা আছে সেটা হলো কি দ্য এন্ড। আচ্ছা, তোমাদের সবাইকে জানাচ্ছি আরও একবার ধন্যবাদ পুরো ক্লাসটি ভালো মতো করার জন্য। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ।